আচ্ছা, সৌদি আরবের মতো একটা দেশে সবচেয়ে বড় অপরাধ কি হতে পারে? মানে যার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড? দুটো জিনিস প্রথমে মাথায় আসে। এক, কোনো আরব নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো। আর ২ খুন। একদম। কিন্তু আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এক কথায় অবিশ্বাস্য। হ্যাঁ, হোসেন খান নামের একজন ভারতীয় গৃহকর্মীর গল্প, যিনি সৌদি আরবে গিয়ে এই দুটো অপরাধের সঙ্গেই জড়িয়ে পড়েছিলেন। শুধু জড়িয়েই পড়েননি, তিনি এক শেখের স্ত্রীর সাথে সম্পর্কে ছিলেন এবং পরে সেই শেখকে হত্যার ষড়যন্ত্রেও লিপ্ত হন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এত কিছুর পরেও তিনি কিন্তু ঠিকই নিজের দেশে ফিরে আসেন, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। দেখুন, এটা শুধু একজন মানুষের বেঁচে ফেরার গল্প নয়। এই ঘটনার গভীরে গেলে আমরা দেখব মানে তৎকালীন সৌদি আরবের একটা ধনী পরিবারের ভেতরের ছবিটা দেখতে পাব। অবহেলা, হতাশা। হ্যাঁ, আর আইনের কিছু অদ্ভুত ফাঁকফোকরও। এই আলোচনায় আমরা দেখব কিভাবে পরিস্থিতি একজন সাধারণ মানুষকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ঠিক। তো আমাদের আজকের মিশন হলো এই পুরো ঘটনাটা ধাপে ধাপে উন্মোচন করা। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা ২০১১ সালে। হ্যাঁ, উত্তরপ্রদেশের এক সাধারণ যুবক হোসেন খান আর ১০ জনের মতোই একটু ভালো জীবনের আশায় তিনি সৌদি আরবের আল উলা শহরে পাড়ি জমান। হোসেনের মতো লক্ষ লক্ষ প্রবাসী কর্মীর জন্য কিন্তু তাদের নিয়োগকর্তার বাড়িটাই পুরো পৃথিবী হয়ে যায়। নিজের পরিবার ছেড়ে, চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ একটা অন্য জগতে। একদম, যেখানে ব্যক্তিগত জীবন আর কাজের জীবনের মধ্যে কোনো স্পষ্ট সীমারেখা থাকে না। আর হোসেনের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। তিনি কাজ পেয়েছিলেন এক ধনী শেখের বাড়িতে। সে শেখের তো বিত্ত বৈভবের কোনো কমতি ছিল না, আর ছিল ৪ জন স্ত্রী। হ্যাঁ, বড় স্ত্রীর বয়স ছিল ৩২ আর সবচেয়ে ছোট স্ত্রী নোরার বয়স মাত্র ২২। কিন্তু এই প্রাচুর্যের আড়ালে একটা বড় সমস্যা ছিল, তাই না? কি রকম? সমস্যাটা ছিল শেখের আচরণে। দেখুন, সৌদি আইন অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারলেও তাকে কিন্তু প্রত্যেক স্ত্রীর সাথে সমান আচরণ করতে হয়। মানে সময়, ভালোবাসা, আর্থিক সুযোগ সুবিধা সবকিছুই সমানভাবে দিতে হবে। ঠিক, কিন্তু এই শেখ আইনটা একদমই মানতেন না। তিনি থাকতেন শুধু তার সবচেয়ে ছোট স্ত্রী নুরার সাথে। আর বাকি ৩ জনের? তাদের কোনো খোঁজ খবরই নিতেন না। হয়তো শুধু ঈদ বা রমজানের মতো কোনো অনুষ্ঠানেই দেখা হতো। এই লাগাতার অবহেলা আর একাকিত্বই কিন্তু একটা টাইম বোমার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছিল। হোসেনকে তো মূলত বড় মালকিনের বাড়িতে কাজ করার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু শুনলাম খুব তাড়াতাড়ি তিনি পুরো পরিবারের দেখভালের দায়িত্বে চলে আসেন। হ্যাঁ, কারণ শেখ তো বাকি ৩ স্ত্রীর কোনো খোঁজই রাখতেন না, তাই তাদের যে কোনো প্রয়োজনে হোসেনই ছিল একমাত্র ভরসা। যেমন? ধরুন, ড্রাইভিং থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ, পানির লাইনের সমস্যা, সব কিছুতেই হোসেনকে ডাকা হতো। ফলে তার ৮ ঘন্টার ডিউটি বেড়ে দাঁড়াতো ১২ থেকে ১৫ ঘন্টায়। তার মানে কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে দিয়েই তো গল্পের মূল ঘটনা শুরু হয়। একদম। একদিন হোসেন বাচ্চাদের মাদ্রাসা থেকে ফিরিয়ে এনে দেখে তার বড় মালকিন কাঁদছেন। আর ওই মুহূর্তটাই ছিল টার্নিং পয়েন্ট। ঠিক তাই। হোসেন তাকে কান্নার কারণ জিজ্ঞেস করে, আর উত্তরে সেই নারী এমন কিছু কথা বলেন যা হোসেনের জীবনটা চিরদিনের জন্য বদলে দেয়। কি বলেছিলেন তিনি? তিনি বলেন, আমার বয়স মাত্র ৩০, কিন্তু গত ৬ বছর ধরে আমি জানি না স্বামী কি জিনিস। আমার ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে শেখ আমাকে স্পর্শও করেনি। ভাবা যায়। তিনি আরও বলেন, আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এতদিন বেঁচেছিলাম, কিন্তু এখন আমি আত্মহত্যা করব। এই কথাগুলো বলতে বলতে তিনি হোসেনের বুকে ঝাঁপিয়ে পড়েন। একজন মানুষ কতটা ডেসপারেটো বা মরিয়া হলে এমন একটা পদক্ষেপ নিতে পারে? এখানে মনস্তাত্ত্বিক দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু শারীরিক চাহিদার বিষয় ছিল না, এটা ছিল তার অস্তিত্বের বিরুদ্ধে, তার অদৃশ্য হয়ে যাওয়ার বিরুদ্ধে একটা আর্তনাদ। ৬ বছর ধরে অবহেলিত হতে হতে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। একদম। আর হোসেনের মধ্যে তিনি হয়তো এমন একজনকে খুঁজে পেয়েছিলেন যার কাছে নিজের কষ্টটা অন্তত বলা যায়, একজন সহানুভূতিশীল শ্রোতা। আর এই দুর্বল মুহূর্তেই তাদের মধ্যে একটা গোপন সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কটা তো প্রায় ১.৫ বছর জুড়ে চলেছিল। হ্যাঁ, তারা মেসেজের মাধ্যমেও যোগাযোগ রাখতেন, কিন্তু এই গোপনীয়তা তো বেশিদিন টেকে না। গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে যখন শেখ ব্যবসার কাজে সিঙ্গাপুরে ছিলেন। ঠিক, শেখ সিঙ্গাপুর থেকে হোসেনকে ফোন করে তার সবচেয়ে ছোট স্ত্রী নোরার বাড়িতে
কিছু জিনিস পৌঁছে দিতে বলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল, তাই না? হ্যাঁ, শেখ কিন্তু হোসেনকে বিশেষভাবে বারণ করে দিয়েছিলেন যেন সে কোনোদিন নোরার বাড়ির ভেতরে না যায়, কিন্তু সেদিন নোরা নিজেই তাকে ভেতরে আসতে বলেন। যা ছিল খুবই অস্বাভাবিক। হোসেন ভেতরে যেতেই নোরা তাকে সোফায় বসতে বলেন। তারপর তিনি এমন একটা কাজ করেন যা সৌদি সংস্কৃতিতে একজন পরপুরুষের সামনে প্রায় অচিন্তনীয়। তিনি নিজের মুখের নেকাব সরিয়ে ফেলেন। হ্যাঁ, আর হোসেন কিছু বুঝে ওঠার আগে নোরা তার মোবাইল ফোনটা বের করে হোসেনের চোখের সামনে ধরেন। আর স্ক্রিনে কি ছিল? স্ক্রিনে ছিল হোসেন আর বড় মালকিনের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট। সর্বনাশ! তার মানে নোরার কাছে সব প্রমাণ। সব প্রমাণ। সেই মুহূর্তে হোসেনের মনের অবস্থা কি হতে পারে একবার ভাবুন। তার তো মনে হওয়ার কথা যে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। একদম পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। সে ভয়ে কাঁপতে কাঁপতে সবকিছু স্বীকার করে নেয়। কিন্তু এরপর নোরা যা করলেন তা ছিল গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তিনি হুসেনকে শাস্তি দিলেন না। না, শাস্তি দেওয়ার বদলে তিনি নিজের দুঃখের কথা বলতে শুরু করলেন। তার মানে নোরাও সুখী ছিলেন না? মোটেও না। নোরা বলেন, তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়। তোমার স্যার কোনো সাধু ব্যক্তি নন। তিনি ব্যবসার কাজে সিঙ্গাপুরে যাননি, গিয়েছেন ফুর্তি করতে। তিনি একজন লম্পট প্রকৃতির মানুষ। আচ্ছা। পুরো ব্যবসাটা নষ্ট করে দিচ্ছেন। 7টা জাহাজের মধ্যে 3টে নাকি ইতিমধ্যেই নিজের বিলাসিতার জন্য বিক্রি করে দিয়েছেন। তাহলে ব্যাপারটা শুধু ব্যক্তিগত অবহেলাতেই সীমাবদ্ধ ছিল না, এর সাথে সন্তানদের ভবিষ্যতও জড়িয়েছিল। ঠিক। আর এখানেই ক্ষমতার একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। কিছুক্ষণ আগেও যে হোসেন ছিলেন একজন ভয়ার্থ অপরাধী, তিনি হঠাৎ করে এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রে চলে আসেন। নোরা তাকে কি বললেন? নোরা তাকে সরাসরি বলেন, তোমাকে তোমার মালিককে আমাদের পথ থেকে সরাতে হবে। হয়তো আল্লাহও চান যে এই লোকটার পাপের বোঝা এবার শেষ হোক। মানে সরাসরি হত্যার প্রস্তাব? হ্যাঁ, সরাসরি। অবিশ্বাস্য! হোসেনের মতো একজন সাধারণ গৃহকর্মী এই প্রস্তাবে কি প্রতিক্রিয়া দেখালেন? প্রথমে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, আপনি জানেন এখানকার আইন কতটা কঠোর, ধরা পড়লে আমার গর্দান যাবে। স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু নোরা তাকে আশ্বস্ত করেন। তিনি আইনের একটা অদ্ভুত ফাটকের কথা বলেন। কি রকম? তিনি বলেন, সৌদি আইন অনুযায়ী নিহতর পরিবার যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে সরকারও তাকে ক্ষমা করে দিতে বাধ্য। তুমি যদি ধরাও পড়ো, আমি আর বাকি 3 স্ত্রী তোমাকে ক্ষমা করে দেব, কারণ আমরা সবাই এটাই চাই। এটা তো এক ধরনের ব্ল্যাকমেল। একদিকে তার অপরাধের প্রমাণ, আর অন্যদিকে বাঁচার জন্য আরও বড় অপরাধ করার প্রস্তাব। হোসেনের তো আর কোনো পথ খোলা ছিল না। একদম। নোরা তাকে স্পষ্ট বলে দেন, যদি এই কাজ না করো তাহলে মরার জন্য তৈরি হও, আর যদি করে দাও তাহলে জীবনে যা কল্পনাও করতে পারোনি তাই পাবে। হোসেন বুঝতে পারে এই 4 জন প্রভাবশালী নারীর পরিকল্পনার অংশ হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। এরপর তারা হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনাটা ঠিক কি ছিল? পরিকল্পনাটা আসলে হোসেনই দেয়। সে বলে, আপনাদের এত বড় বড় বাড়ি যে কোনো একটা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই তো কাজ হয়ে যাবে। এটাকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে। আর বাকিরা তাতে রাজি হয়ে যায়। হ্যাঁ, পরিকল্পনাটা বাকি 3 জন স্ত্রীরও পছন্দ হয়। তারা সবাই মিলে ঠিক করে শেখ সিঙ্গাপুর থেকে ফিরলেই এই পরিকল্পনা কার্যকর করা হবে। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একই বলে ভাগ্যের পরিহাস। তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই সিঙ্গাপুর থেকে খবর আসে। কি খবর? খবর আসে যে সেখানটার এক হোটেলে শেখের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কি বলছেন? আর মৃত্যুর পরিস্থিতিটাও তো বেশ অদ্ভুত ছিল, তাই না? খুবই অদ্ভুত। জানা যায় মৃত্যুর সময় তার সাথে 2 জন নারী ছিলেন এবং তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি শক্তিবর্ধক ঔষধ সেবন করেছিলেন। আর সেই অতিরিক্ত ডোজের কারণে তার হার্ট অ্যাটাক হয়। একদম। যে অপরাধটা হোসেনকে করতে হতো সেই অপরাধের আর প্রয়োজনই পড়ল না। এটা কি শুধুই কর্মফল বলা যায়? দেখুন, এটাকে শুধু কর্মফল বা ঐশ্বরিক হস্তক্ষেপ বললে হয়তো একটু সরলীকরণ করা হবে। বরং এটা এমন একটা ব্যবস্থার প্রতিফলন যেখানে নারীদের ক্ষমতা হয়তো সীমিত। কিন্তু তাদের সম্মিলিত নীরব প্রতিরোধ এক অপ্রত্যাশিত পরিণতির জন্ম দিতে পারে। ঠিক তাই। শেখের মৃত্যু কোনো অলৌকিক ঘটনা নয়, বরং তার নিজের তৈরি করা অবহেলা, অত্যাচার এবং লাগামহীন জীবনযাত্রারই একটা সরাসরি ফল। যে বিষাক্ত পরিবেশ তিনি তৈরি করেছিলেন, সেই পরিবেশই তাকে গ্রাস করেছে। একদম। শেখের মৃত্যুর পর তো সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল।
হোসেনও কিছুদিন সেখানে কাজ করেন, কিন্তু তারপরও তিনি সৌদি আরবে থেকে যাননি। কেন? কারণ হোসেন বুদ্ধিমান ছিলেন। তার মনে একটা ভয় কিন্তু সবসময় কাজ করত। কিসের ভয়? তিনি নোরার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হয়েছিল যে নারীরা নিজেদের স্বামীর হত্যার পরিকল্পনা করতে পারে, তারা নিজেদের স্বার্থে যে কোনো সময়ে তাকেও ফাঁসিয়ে দিতে পারে। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে এই ক্ষমতার খেলায় একজন পণ বা ঘুঁটি মাত্র। ঠিক তাই। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসাই তার জন্য সবচেয়ে নিরাপদ। তাই একদিন তিনি বাবা মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। স্ত্রীরা তাকে আটকালেন না। না, তারা তাকে অনেক ধন সম্পদ দিয়ে বিদায় জানান এবং সুস্থ হয়ে আবার ফিরে আসতে বলেন। কিন্তু হোসেন জানতেন তিনি আর ফিরবেন না। তিনি ভারতে ফিরে আসেন এবং আর কখনো সৌদি আরবে যাননি। এখন তিনি তার গ্রামে পরিবারের সাথে শান্তিতে বসবাস করছেন। কি অবিশ্বাস্য এক জীবন মৃত্যুর দড়ি টানাটানির খেলা! এই পুরো গল্পটা আমাদের কয়েকটি গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। এখানে ন্যায় অন্যায় বা ঠিক ভুলের বিচার করা কিন্তু খুব কঠিন। বড় মালকিনের কাজের পেছনে ছিল তার ৬ বছরের জমে থাকা একাকিত্ব আর হতাশা। নোরার পরিকল্পনার পেছনে ছিল সন্তানদের ভবিষ্যৎ আর স্বামীর অত্যাচার থেকে মুক্তির আকুতি। আর হোসেন তিনি তো পরিস্থিতির শিকার হয়ে খেলার মধ্যে ঢুকে পড়েছিলেন। ঠিক সত্যি, এই ঘটনা শোনার পর কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। যেমন, হোসেন যা করেছেন তা কি পরিস্থিতির চাপে পড়ে করা একটি ভুল, নাকি একটি ক্ষমার অযোগ্য অপরাধ? আবার শেখের স্ত্রীরা যা করতে চেয়েছিলেন তা কি তাদের হতাশার একটি যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া ছিল? আর সবশেষে শেখের সাথে যা ঘটল তাকে কি কেবলই একটি দুর্ঘটনা বলা উচিত, নাকি এটা তার নিজের কর্মেরই অনিবার্য পরিণতি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো প্রত্যেকের কাছে আলাদা হবে।